আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জাতিকে বিভক্ত করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়, মন্তব্য প্রধানমন্ত্রীর। জুলাই গণহত্যার বিচার আইন অনুযায়ী হবে, কারোর প্রতি অবিচার করা হবে না। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড় করানোর প্রতিশ্রুতি স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামাত আমিরের। ভবিষ্যৎ বিনিয়োগের অন্যতম গন্তব্য বাংলাদেশ, আশাবাদী অর্থমন্ত্রী। চট্টগ্রামকে কেন্দ্র করে $1 ট্রিলিয়ন অর্থনৈতিক করিডর গড়ে তোলার পরিকল্পনা। এবং ইরানে খোমেনির প্রতি শেষ শ্রদ্ধায় লাখো মানুষের ঢল। ইমাম খোমেনি গ্র্যান্ড মুসাল্লা ও এর আশপাশের রাস্তায় বিদায় অনুষ্ঠান শুরু। এবারে আসছি বিস্তারিত সংবাদে। জুলাই গণঅভ্যুত্থান দমনে চালানো গণহত্যার বিচার আইন অনুযায়ী হবে বলে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিচারের নামে কারোর প্রতি অবিচার করা হবে না। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে তিনি আরও বলেন, জাতিকে বিভক্ত করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। প্রধানমন্ত্রী বলেন, দেশ ও জনগণের উন্নয়নই তার সরকারের মূল লক্ষ্য। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, গণহত্যা দায়ে সংগঠন হিসেবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবার ও আহতরা শেখ হাসিনা সহ হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি করেন। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। দুনিয়া কাঁপানো 2024-এর জুলাই গণঅভ্যুত্থানে স্বৈর শাসক শেখ হাসিনার পতন, পলায়নের মাধ্যমে দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয়ে বাংলাদেশের নতুন যাত্রা শুরু হয়। কয়েকশো শহীদ আর হাজারো মানুষের অঙ্গহানি, ত্যাগের বিনিময়ে দেশ হয় ফ্যাসিবাদ স্বৈরাচার মুক্ত। জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনের আয়োজন করে শহীদ পরিবার জুলাই যোদ্ধা নির্বাহী কমিটি। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে শহীদ পরিবার ও আহতরা আবারও গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবি তুলে ধরেন এবং খুঁজে খুঁজে যারা প্রকৃত দোষী তাদেরকে চিহ্নিত করে আমার সন্তানের হত্যার বিচার চাই। এই জুলাই স্মৃতিগুলো যেন সংরক্ষণ করা হয়। আমার বড় ছেলে 5ই আগস্ট মারা যায়। 10 তারিখ আগস্টের আমি পিজি হসপিটালে ভর্তি হই। 19 তারিখে আমার ছোট ছেলের ক্লোন ক্যান্সার ধরা পড়ে। জনাব তারেক রহমান উনি শুধু আমাকে বলেন, জিসানকে বলবেন শক্ত থাকে, জিসানের জন্য যা করা লাগে আমি আমার সামর্থ্য অনুযায়ী করব। হাসনাত সার্জিস, হাসনাত আব্দুল্লাহরা কোটি কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু আমরা এখনো এই যে কেসের উপরে এখনো আছি। এই রাজাকারের ভূমিকায় জামাত ছিল, এখনো তারা সেই ভূমিকাতেই আছে। তারা জুলাইকে ধারণ করে না, তারা জুলাইকে বিক্রি করে। আলোচনায় অংশ নিয়ে বেশ কয়েকজন মন্ত্রী জানান, সরকার সব ধরনের সহায়তা নিয়ে জুলাই শহীদ ও আহতদের পাশে আছে। আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। প্রয়াত মা ভাই সহ পরিবারের উপর অকথ্য নির্যাতনের কথা উল্লেখ করে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, শেখ হাসিনার স্বৈর শাসনে বহু নেতাকর্মীকে হারাতে হয়েছে, আর অনেকে নির্যাতনের ক্ষত নিয়ে বেঁচে আছেন। আমি যদি আমার মাকে জিজ্ঞেস করতাম যে আপনি কি চান আপনার সাথে যে অবিচার অন্যায় হয়েছে তার প্রতিশোধ আমি নেই, কারণ সেই প্রতিশোধ নেবার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, আমি নিশ্চিত আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া। সমগ্র বাংলাদেশে বিএনপির প্রায় 60 লক্ষের মতন নেতাকর্মী মিথ্যে মামলার শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে বিভিন্নভাবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জুলাই গণহত্যার সাথে জড়িতদের অবশ্যই বিচার করা হবে, বিচার প্রক্রিয়া হবে আইন অনুযায়ী। আমার হিসাবের মতে শুধু জুলাই আন্দোলনেই শহীদ হয়েছে অন্তত 2000-এর মতন মানুষ। 5ই আগস্ট যে অর্জন আমরা করেছি, এই অর্জন কোনো একক ব্যক্তি
কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়। বাংলাদেশের গণতন্ত্রকামী প্রত্যেকটি শান্তিপ্রিয় মানুষের এটি অর্জন। আপনাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, যেভাবে আপনার আপনজনকে হত্যা করা হয়েছে, অবশ্যই তার জন্য যারা দায়ী তাদেরও বিচার হবে এই দেশের আইন অনুযায়ী। স্বৈরাচার যেমন অবিচার করেছিল, আমরা বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয় সে বিষয়টিতেও আমাদের সচেতন থাকতে হবে। প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন, জাতিকে বিভক্ত করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়, তাই দেশ ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রত্যেকই আমাদের লক্ষ্য ছিল মানুষের ভাগ্যের পরিবর্তন, দেশের ভাগ্যের পরিবর্তন। আজ আমাদের হাতে সেই সুযোগটি এসেছে। আমরা চাই না জাতিকে দ্বিধা বিভক্ত করে সামনে এগিয়ে যেতে, কারণ জাতিকে বিভক্ত করে দেশকে কখনো সামনে নেওয়া যায় না। দেশ ও জনগণের কল্যাণই বিএনপির রাজনীতি বলে আবারও স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। আমরা দেশকে কি দিতে পারি, আজকে সময় এসেছে আমরা দেশের জন্য কি করতে পারি। অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদ পরিবার ও আহতদের সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখায় আয়োজকদের পক্ষ থেকে তারেক রহমানকেও সম্মাননা প্রদান করা হয়। সবার আগে বাংলাদেশ। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানী মগবাজারের আলফালা মিলনায়তনে জেলা ও মহানগরীর কর্মপরিষদ সদস্যদের 3 দিনব্যাপী শিক্ষা শিবিরে এই আহ্বান জানান তিনি। এ সময় ভারতের মুসলমানরা নিরাপদ নয় উল্লেখ করে তিনি বলেন, তারা জানমাল, ইজ্জত ও নিরাপত্তার ঝুঁকিতে রয়েছেন। শফিকুর রহমান আরও বলেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে মুসলিমরা সব সময় লড়াই করে যাচ্ছেন এবং তাদের রক্ত দিতে হচ্ছে। জামাত কর্মীদের সাংগঠনিক শৃঙ্খলা, নীতি, নৈতিকতা ও আল্লাহর কাছে যে জবাবদিহিতা রয়েছে তা দৃষ্টান্তমূলক বলেও মন্তব্য করেন তিনি। জুলাই আন্দোলনকে অবমাননা ও অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি সহ 3 জনের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি করা হয়েছে। রাষ্ট্র সংলাপ ফোরামের ব্যানারে সংগঠনটি 3 সদস্য ওই অভিযোগ দায়ের করেন। অভিযোগ তদন্তে ডিবির সাইবার টিমকে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। মনির হোসেন, তপুর রিপোর্ট। জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে আবারও আলোচনায় অভিনেত্রী মেহের আফরোজ শাওন। ছাত্র জনতার আন্দোলন নিয়ে কটাক্ষ করার অভিযোগে তীব্র প্রতিবাদ জানিয়ে নানা কর্মসূচি পালন করেছে অনেকে। জুলাই আন্দোলনকে অবমাননা ও অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে রাষ্ট্র সংলাপ ফোরাম, যার সার্বিক তদন্ত করে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন আবেদনকারীরা। মেহের আফরোজ শাওন সে কিনা সিডিআই লিখেছে ফেসবুক পোস্ট দিয়ে এবং জুলাইকে কটাক্ষ করেছে। একই সাথে চিত্রনায়িকা মাহিয়া মাহি তিনি জুলাইকে কটাক্ষ করে, শহীদদের কটাক্ষ করে তিনি ফেসবুক ভিডিও বার্তায় বলেছেন বর্তমান সুপারস্টার সাকিব খানও নাকি এত সুন্দর অভিনয় করতে পারে না, যে অভিনয়টা জুলাই যোদ্ধারা নাকি করেছে। পুলিশ জানায় অভিযোগটি সাইবার সংক্রান্ত হওয়ায় এর তদন্তের ভার ডিবির সাইবার বিভাগকে দেওয়া হয়েছে। সাধারণ ডায়েরি হয়েছে শাহবাগ থানায় এই সংক্রান্তে, এবং অফিসার ইনচার্জ শাহবাগ মডেল থানার সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে এটা বিস্তারিত তদন্তের জন্য ডিটেকটিভ ব্রাঞ্চ বা ডিবিতে পাঠানো হয়েছে। থানার সাধারণ ডায়েরি থেকে জানা যায়, জুলাই আন্দোলনের শহীদ, আহত এবং আন্দোলনের স্মৃতিচিহ্ন নিয়ে অবমাননাকর বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে অপপ্রচার চালিয়েছে অভিযুক্তরা। মনির হোসেন, তপু, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ আগামী দিনে বিশ্বের বিনিয়োগের অন্যতম গন্তব্য হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকার $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে এবং সেই লক্ষ্য বাস্তবায়নে দেশ ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী জানান, আগামী 2 বছরের মধ্যেই দেশের অর্থনীতি আরও শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে।
সারা বিশ্বের বিনিয়োগকারীদের দৃষ্টি এখন গণতান্ত্রিক, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশের দিকে। চট্টগ্রামকে কেন্দ্র করে আঞ্চলিক অর্থনৈতিক করিডোর গড়ে তোলা হবে বলেও জানান অর্থমন্ত্রী। চট্টগ্রামের সম্ভাবনাকে মাথায় রেখে আমাদের পরিকল্পনায় অনেক কিছু আমরা নিয়ে আসছি। এখানে আমরা 600 একর জমি নিয়ে ফ্রি জোনের, নদীর ওপারে ফ্রি জোনের একটা সিদ্ধান্ত নিয়েছি। চিটাগাংয়ে অনেকগুলো পোর্ট আমরা করতে যাচ্ছি, একসাথে করতে যাচ্ছি। চট্টগ্রামকে একটা লজিস্টিক্যাল হাব করার জন্য সেটার বাজেটে সেটা প্রতিফলন ঘটেছে। লোকসানি শিল্প কারখানাগুলোকে বেসরকারীকরণের পক্ষে মত দিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর আবু আহমেদ। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি বিতর্ক প্রতিযোগিতায় একথা জানান তিনি। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর অর্থনীতিতে গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। মিজান শাহজাহানের রিপোর্ট। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে এবারের বাজেট বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুদ্ধার করতে সক্ষম শীর্ষক প্রস্তাবটি উত্থাপন করে সরকারি দল ঢাকা কলেজ। প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেয় বিরোধী দল বিজিএমই ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি। আপনার যখন শ্রমবাজার উন্মুক্ত হয়, আপনার রেমিটেন্স আসে, আপনার রিজার্ভ স্ট্রং হয়, এই গভীর সংকট কাটিয়ে ওঠা একটা অবাস্তব সত্য আর কিছু নেই মানুষ। বিতর্কের মূল্যায়ন পর্বে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজনৈতিক হস্তক্ষেপ ও দুর্নীতি। গত 2 বছরের প্রায় 5 শতাধিকের মতো ছোট বড় শিল্প কারখানা বন্ধ হয়েছে। প্রায় 1.5 লক্ষর মতো শ্রমিক সেখানে বেকার হয়ে গিয়েছে। আমরা দেখেছি গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি নিরাপত্তা, অবকাঠামোগত যে সমস্যা, সেই সমস্যার কারণের জন্য ফ্যাক্টরি মালিকরা তাদের ফ্যাক্টরি চালু করতে পারেনি। আমরা বিনিয়োগ না বাড়িয়ে কর্মসংস্থান তৈরি করতে না পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের বাজেট বাস্তবায়ন বলি সেটি কিন্তু আমরা করতে আমাদেরকে বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে। পুঁজিবাজার জাগ্রত করার পাশাপাশি ব্যাংকিং খাতকে চাঙ্গা করে দেশি বিদেশি বিনিয়োগ টানা গেলে বাজেট বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর আবু আহমেদ। যে ইকোনমিতে মিডল ক্লাস দুর্বল থাকে, আপার মিডল ক্লাস আরো বেশি দুর্বল থাকে, সেই ইকোনমি সামনে এগোই না। কারণ ক্যাপিটাল ফরমেশনে মিডল ক্লাস আবার হায়ার মিডল ক্লাস এদের কন্ট্রিবিউশন অনেক বেশি। তারা বলেন, পদ্মা সেতুর মতো লাভজনক প্রকল্পে যেতে হবে, তবে পায়রা বন্দর ও কর্ণফুলী টানেলের মতো অপরিকল্পিত মেগা প্রকল্প এড়িয়ে যাওয়ার পরামর্শ তাদের। ভূরাজনীতিতে নানা চ্যালেঞ্জের মধ্যে চীন এবং মালয়েশিয়া সফর বর্তমান সরকার প্রধান একটা গেম চেঞ্জার হিসেবে আমরা দেখতে চাই। আমরা পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক কেন্দ্র, কর্ণফুলী টানেল, পায়রা বন্দরের মতো এরকম অতিরঞ্জিত যে প্রকল্পগুলো, এই ধরনের মেগা প্রকল্প সরকার যাতে কোনোভাবে হাত না বাড়ায়। আওয়ামী লীগ আমলে মেগা প্রকল্পের মাধ্যমে উন্নয়নের যে ফানুস তৈরি করা হয়েছিল, লুণ্ঠনের অর্থনীতি তৈরি করা ছিল, সেটি আমাদেরকে বন্ধ করতে হবে। কথিত মেগা প্রজেক্ট, আমি মেগা প্রজেক্টের বিরুদ্ধে না, বাট আমাদের সাধ্যের মধ্যে থেকেই আমাদেরকে মেগা প্রজেক্ট ফাইন্যান্স করতে হবে। সেই যে লোনগুলো নেওয়া হলো, ইনক্লুডিং রূপপুর পারমাণবিক, সেগুলো পেমেন্ট শুরু হচ্ছে, বোথ ইন্টারেস্ট অ্যান্ড প্রিন্সিপাল অ্যামাউন্ট। তখন হবে কি, আমাদের ওই যে দেনা মিঠানো একটা ভীষণ কষ্ট দায় হয়ে যেতে পারে। সংসদ নেতা কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি গৃহীত হয়, বিতর্কে বিজয়ী হয় সরকারি দল ঢাকা কলেজ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে সুদূর যুক্তরাষ্ট্রে ম্যাচ অনুষ্ঠিত হলেও প্রিয় দলের জয়কে কেন্দ্র করে বাংলাদেশের ফুটবল প্রেমীদের মাঝে ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস ও উন্মাদনা। গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বড় পর্দায় খেলা দেখতে ভিড় করেন হাজারো সমর্থক। মেসির দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচ জয়ের পর উল্লাসে মেতে ওঠেন আকাশী নীল জার্সির ভক্তরা। বিস্তারিত জানাচ্ছেন জামিল হাসান শান্ত। সুদূর যুক্তরাষ্ট্রের মাঠে চলছে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দের বাঁচা মরার লড়াই। তবে সেই ম্যাচের উত্তাপ আর উন্মাদনা ছুঁয়ে গেছে হাজার মাইল দূরের বাংলাদেশেও। প্রিয় দলকে সমর্থন জানাতে ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ। মধ্যরাতে নীরবতা ভেঙে টিএসসিতে নামে নীল আকাশের জোয়ার। এবারের আসরের আর্জেন্টিনার বহুল কাঙ্ক্ষিত এই নকআউট ম্যাচের জয় দেখার আশায় পরিবার পরিজন নিয়ে খেলা দেখার উৎসব ছিল চোখে পড়ার মতো। বাবা মায়ের সাথে গভীর রাতে পছন্দের দলের খেলা দেখতে হাজির হয়েছিল ছোট্ট শিশুরাও। আজকে আব্বু আম্মুর সাথে আর্জেন্টিনার খেলা দেখতে এসেছি, অনেক ভালো লেগেছে, অনেক ভালো। মাঠে বলের দখলের সাথে সাথে টিএসসিতে বাড়ছিল টান টান উত্তেজনা।
আর ম্যাচের 29 মিনিটের মাথায় ম্যাজিক দেখান অধিনায়ক লিওনেল মেসি। তখন যেন উৎসবের পারদ আকাশ ছুঁয়ে ফেলে। তবে সে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। কেপ ভার্দে ম্যাচের 59 মিনিটে গোল করে সমতায় নিয়ে আসে। অতিরিক্ত সময় খেলা গড়ালে 11 মিনিটে আত্মঘাতী গোলে 3-2 ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। সাথে সাথে চারিদিকে ছড়িয়ে পড়ে বিজয়ের আনন্দ আর মেসি মেসি ধ্বনি। নাচ গান আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে ভোরের ঢাকা। 100 দোনো পক্ষ খুব ভালো খেলছে, বাট যেহেতু আমি আর্জেন্টিনার খুব টেনশনে ছিলাম, বাট ফাইনালি জিতে গেছে, অনেক আশা। খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, শ্বাস বন্ধ হয়ে যেতেছিল। এই খেলাটা যেমন আমরা মহাযুদ্ধে নামছিলাম। 22 সাল ফাইনালে যেমন ম্যাচ দেখছি আমরা আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্সের ভিতর, তো আজকে সেম ম্যাচ এরকম, এটা আমাদের জন্য আজকে একটা ফাইনাল ম্যাচের মতো ছিল। গুরুত্বপূর্ণ এই নকআউট ম্যাচ জিতে রাউন্ড অফ 16 নিশ্চিত করায় ভক্তদের মাঝে এখন শুধুই আনন্দের জোয়ার। সমর্থকদের একটাই প্রত্যাশা, গত আসরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও বিশ্বকাপ ট্রফি উঠবে আলবিসেলেস্তেদের হাতে। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শোক ও শেষ শ্রদ্ধায় ঢল নেমেছে লাখো মানুষের। এর আগে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মুসাল্লা ও এর আশপাশের রাস্তায় বিদায় অনুষ্ঠান শুরু হয়। খামেনি ও তার পরিবারের প্রয়াত সদস্যদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে জনস্রোত রাজধানীতে। শ্রদ্ধা অনুষ্ঠানকে ঘিরে তেহরানে অবস্থান করবেন অন্তত 100 দেশের প্রতিনিধি। টানা 7 দিন ইরান ও ইরাকের বিভিন্ন শহরে ধর্মীয় আচার অনুষ্ঠান ও শোকযাত্রা অনুষ্ঠিত হবে। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। তেহরানের ইমাম খামেনি গ্র্যান্ড মুসাল্লাহ ও এর আশেপাশের রাস্তায় ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠানে লাখো মানুষের ঢল নেমেছে। প্রয়াত সর্বোচ্চ নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীতে জড়ো হওয়া শোকার্ত মানুষের জন্য এই বিশাল মসজিদের দরজা খুলে দেয়া হয়েছে। সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, সকাল থেকেই আলী খামেনি ও তার পরিবারের প্রয়াত সদস্যদের বিদায় জানানোর অনুষ্ঠানে অংশ নিতে গ্র্যান্ড মুসাল্লা চত্বরে প্রবেশ করেন হাজার হাজার শোকার্ত মানুষ। বিশাল এই চত্বরের মূল প্রাঙ্গণ মুহূর্তেই কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে রাজধানী জুড়ে ব্যাপক ট্রাফিক বিধিনিষেধ জারি করা হয়েছে। অনুষ্ঠানস্থলে পৌঁছাতে শোকার্ত মানুষদের কয়েক কিলোমিটার পর্যন্ত দীর্ঘ পথ হাঁটতে হচ্ছে। কালো পোশাক পরিহিত মানুষের হাতে ছিল ইরানের জাতীয় পতাকা ও লাল ব্যানার। খামেনির অন্ত্যেষ্টিক্রিয়াকে ঘিরে তেহরানে বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের সমাগম ঘটেছে। মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার বহু দেশ আনুষ্ঠানিক প্রতিনিধি দল পাঠিয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোকানুষ্ঠানে অংশ নিয়েছেন। তবে মোস্তফা খামেনি নিজে জনসমক্ষে অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে। তেহরান, কোম এবং ইরাকের কারবালা ও নাজাফে জানাজা শেষে আগামী 9 জুলাই জন্মস্থান মাশহাদে দাফন করা হবে প্রয়াত খামেনিকে। আশিকুর রহমান, এটিএন বাংলা। যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই চিঠিতে তিনি বাংলাদেশ সরকার, দেশের জনগণ ও নিজের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র সরকার ও জনগণকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ট্রাম্পের বাস্তববাদী নেতৃত্বে যুক্তরাষ্ট্র আগামী দশকগুলোতে আরও এগিয়ে যাবে বলে তিনি বিশ্বাস করেন। চিঠিতে তিনি দুই দেশের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে অংশীদারিত্ব আরও জোরদারে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
দুই দেশের মানুষে মানুষের সম্পর্ক জোরদার করতে চায় যুক্তরাষ্ট্র, জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত আমেরিকা সপ্তাহ কর্মসূচির মধ্য দিয়ে সেই সম্পর্ককে আরও জোরদার করার কথা জানিয়েছেন তিনি। রাজধানী গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্কে আয়োজিত অনুষ্ঠান ঘুরে দেখেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের 250 বছরের ইতিহাস কেবল তাদের নিজেদের নয়, এটি বিশ্বের অনেক মানুষকে অনুপ্রাণিত করেছে। বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামও সেই ধারার অনুপ্রেরণার অংশ। স্বাধীনতার 250 বছর উদযাপনে ইতিহাসের সর্ববৃহৎ আতশবাজি প্রদর্শনীর চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। 100 বছরের রেকর্ড ভাঙা তীব্র তাপদাহের মাঝে রাজধানী ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন শহরে এখন শেষ মুহূর্তের ব্যস্ততা। বিশ্বের কোটি কোটি মানুষের অপেক্ষা চোখ ধাঁধানো এই আয়োজন দেখার। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। পোর্টম্যাক নদীর বুকে ভাসমান বিশাল বার্জগুলোতে এখন দম ফেলার ফুসরত নেই কর্মীদের। কম্পিউটারাইজড ফায়ারিং সিস্টেমের সাথে যুক্ত করা হচ্ছে লাখ লাখ বিস্ফোরক টিউব। লক্ষ্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস। 2026 সালের 4 জুলাইয়ের আমেরিকার 250 বছর উদযাপনের এই রাত স্মরণীয় করতে একসাথে 8,50,000-এর বেশি আতশবাজি ফোটানো হবে। টানা 40 মিনিটের এই আলোর খেলার শেষ মুহূর্তের কারিগরি পরীক্ষা চলছে, যেখানে আকাশের বুকে ফুটিয়ে তোলা হবে 250 বছরের ইতিহাস। এদিকে দেশটিতে তাপদাহে তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়েছে। তবে তীব্র এই গরমেও কমেনি সাধারণ মানুষের উৎসাহ। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন স্টেটে মোতায়েন করা হয়েছে হাজারো স্বেচ্ছাসেবক এবং বিশেষ মেডিকেল টিম। উৎসবের প্রস্তুতিতে ওয়াশিংটনের আকাশ কাঁপছে যুদ্ধ বিমানের গর্জনে। F-22 র্যাপটর এবং ব্লু অ্যাঞ্জেলসের পাইলটরা শেষ মুহূর্তের মহড়া শেষ করেছেন। নিরাপত্তার স্বার্থে রিগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে। কেবল ওয়াশিংটনই নয়, নিউ ইয়র্ক থেকে শুরু করে ফিলাডেলফিয়া সবখানেই নেওয়া হয়েছে এই বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি। ইতিহাসের সবচেয়ে বড় এই আলোর উৎসব দেখতে যুক্তরাষ্ট্রের সাথে সাথে অপেক্ষা করছে গোটা বিশ্ব। জাহিদুল আলম, এটিএন বাংলা। শান্তিপূর্ণ বিশ্বের জন্য সমবায়, এ প্রতিপাদ্য নিয়ে জুলাইয়ের প্রথম শনিবার বিশ্বজুড়ে উদযাপিত হল 104তম আন্তর্জাতিক সমবায় দিবস। দিনটি পালন উপলক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় রাজধানী আগারগাঁওয়ে সমবায় ভবনে আয়োজন করে আলোচনা সভার। এতে সারা দেশের বিভাগ, জেলা ও উপজেলার সমবায় কর্মকর্তাদের সাথে শহর ও গ্রামীণ পর্যায়ের সমবায়ীরা যোগ দেন। সভার প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সমবায় সমিতি এবং জনগণের ঐক্য ছাড়া দেশের অর্থনৈতিক মুক্তি সম্ভব নয়। তিনি কৃষক এবং ফ্যামিলি কার্ডধারীদের সমবায় সমিতির অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। বলেন, গ্রামভিত্তিক সমবায় সমিতি করে সেটাকে এগিয়ে নিতে হবে। সমবায়ীদের তৈরি পণ্য বিক্রয়ের জন্য বিডিআর বিক্রয় কেন্দ্রগুলো ব্যবহার করা যায় কিনা তা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। 2026-2028 মেয়াদে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইকেলার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন চৌধুরী। সহসভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন। পরিবেশগত আন্তর্জাতিক মানদণ্ড, বিপুল বিনিয়োগের চাপ এবং নীতিগত অনিশ্চয়তা সহ নানা সংকটে বর্তমানে কঠিন সময় পার করছে এই খাতটি। এমন বাস্তবতায় নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার আশায় আলো দেখছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম প্রতিনিধি আবুল হাসনাতের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। প্রায় 2 বছর নানা জটিলতা ও প্রতিবন্ধকতা কাটিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইকেলার্স অ্যাসোসিয়েশনের 2026-28 মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন।
চট্টগ্রামে হোটেল রেডিসন ব্লুতে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। 84 জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন 71 জন সদস্য। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 2 বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন পিএসপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসেন চৌধুরী। সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন। এছাড়া সহসভাপতি নির্বাচিত হন 2 জন ও 7 জন নির্বাহী সদস্য। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মহসেন চৌধুরী। সরকারের সহযোগিতায় জাহাজ ভাঙা শিল্পের বিদ্যমান সংকট কাটিয়ে এই শিল্পকে আরও আধুনিক, প্রতিযোগিতামূলক ও টেকসই করে গড়ে তোলা সম্ভব বলে মনে করেন পিএসপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান এবং নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মহসেন চৌধুরী। শিপ ব্রেকিংয়ে বিগত দিনে নানানভাবে অনেক কষ্ট হয়েছে। আমাদের এটাকে ইয়েলো সেকশন ছিল, এখন ওরা রেড মার্ক করে দিছে। আমরা সরকারের কাছে আমাদের এই সেক্টরটা সম্বন্ধে তাদেরকে অবহিত করছি। সমস্ত কিছু আমাদেরকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি সেইভাবে তারা সাহায্য সহযোগিতা করতেছে। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আমাদের আশা ভবিষ্যতে এই সেক্টর, এই ব্যবসা সুন্দর হবে। সরকারের কাছে আবেদন করব ওনারা যেন আমাদের সহযোগী হয়, আমাদের সমবেদনার সাথে দেখে, তাহলে হয়তো আমাদের ইন্ডাস্ট্রিগুলো একটা বিশাল অবদান রাখতে পারবে বাংলাদেশ অর্থনীতিতে। নতুন নতুন আইন ও বিধিমালা এবং নিয়ন্ত্রণ সত্ত্বের কারণে খাতটি দিন দিন আরো জটিল হয়ে উঠছে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা। অনেকদিন আমাদের ইলেকশন হয় নাই, আজকে আমাদের ইলেকশন হচ্ছে। নতুন প্রেসিডেন্ট সাহেব এসে নিশ্চয়ই আমরা একটা কমিটি ফর্ম করে সরকারের কাছে আমাদের কিছু দাবি দেওয়া দিব, যেটা দেশের এবং সমাজের উপকার হবে। এক সময় দেশে 154টি শিপইয়ার্ড থাকলেও বর্তমানে এর সংখ্যা কমিয়ে দাঁড়িয়েছে মাত্র 27টিতে। সংশ্লিষ্টদের মতে বিশ্ব বাজারের প্রতিযোগিতা ধরে রাখতে শুধু পরিবেশ বান্ধব অবকাঠামো গড়ে তুললেই হবে না, এর পাশাপাশি সহজ অর্থায়ন, নীতিগত স্থিতিশীলতা, আন্তর্জাতিক মানসম্মত বিধিমালা এবং দ্রুত প্রশাসনিক সিদ্ধান্ত নিশ্চিত করা জরুরি। ইন্টারিয়াম গভর্নমেন্টের মধ্যে রিজওয়ানা ম্যাডাম ছিলেন পরিবেশ মন্ত্রী, উনি এটাকে তছনছ করে দিয়ে গেছে। তো একটা জাহাজের কাটিং পারমিশনের জন্য যদি 1 মাস 2 মাস বসে থাকতে হয়, তাহলে এতে হিউজ টাকা, ডেলি ইন্টারেস্ট কত। এইভাবে আমাদের ব্যবসায়ীগুলা 154 থেকে 27 চলে আসছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে খেলার খবর। রাতেই শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর মহাযুদ্ধ। রাত 11টায় কানাডা লড়বে মরক্কোর বিপক্ষে। 5 জুলাই ভোর 3টায় ফ্রান্সের মুখোমুখি প্যারাগুয়ে। 6 জুলাই রাত 2টায় ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে এবং সকাল 6টায় মেক্সিকো লড়বে ইংল্যান্ডের বিরুদ্ধে। 7 জুলাই রাত 1টায় হাই ভোল্টেজ ম্যাচে পর্তুগালের মুখোমুখি হবে স্পেন। সকাল 6টায় স্বাগতিক যুক্তরাষ্ট্র খেলবে বেলজিয়ামের সাথে। 7 জুলাই রাত 10টায় মাঠে নামবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ মিশর। আর শেষ ম্যাচে 8 জুলাই রাত 2টায় সুইজারল্যান্ড খেলবে কলম্বিয়ার বিপক্ষে। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। জাতিকে বিভক্ত করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়, মন্তব্য প্রধানমন্ত্রী। জুলাই গণহত্যার বিচার আইন অনুযায়ী হবে, কারোর প্রতি অবিচার করা হবে না। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড় করানোর প্রতিশ্রুতি স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামাত আমিরের। ভবিষ্যৎ বিনিয়োগের অন্যতম গন্তব্য বাংলাদেশ, আশাবাদী অর্থমন্ত্রী। চট্টগ্রামকে কেন্দ্র করে $1 ট্রিলিয়ন অর্থনৈতিক করিডোর গড়ে তোলার পরিকল্পনা। এবং ইরানে খামেনির প্রতি শেষ শ্রদ্ধায় লাখো মানুষের ঢল। ইমাম খোমেনি এর গ্র্যান্ড মুসল্লা ও এর আশপাশের রাস্তায় বিদায় অনুষ্ঠান শুরু। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।